মিটফোর্ডে সোহাগ হত্যা মামলায় আরও একজন নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। অভিযুক্ত নান্নু ইটের ব্লক দিয়ে আঘাত করা 4 জনের একজন। গত 6 মাসে প্রতিদিন গড়ে 11 খুন মেরেছে ধর্ষণ, নির্যাতন, অস্থিরতা এবং আইনের প্রয়োগ না থাকায় দায়ী বলছেন বিশ্লেষকরা। ঐকমত্য প্রতিষ্ঠায় প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি নেই, ব্যর্থ হলে দায় কমিশনের একার নয় বললেন আলী রিয়াজ। উচ্চকক্ষ এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে ফের আলোচনা। 24শে জুলাইয়ের এই দিনে ছাত্রলীগের হামলায় রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভিসি চত্বর সহ ক্যাম্পাস হয়ে ওঠে রণক্ষেত্র। এবং যুক্তরাষ্ট্রের 35% শুল্ক ঘোষণায় পোশাক শিল্পে অনেক ক্রয়াদেশ স্থগিত। বাড়তি করের বোঝা নিতে অনাগ্রহ বিদেশি ক্রেতার। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমি শরীফ রওশন। বাংলাদেশকে ক্ষুদ্র একটি দেশ হিসেবে বিবেচনা না করতে দাতা সংস্থা সহ বহির্বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অর্থনীতি ধারণার চেয়েও বড় বলে জানান তিনি। সকালে দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট সাক্ষাৎ করতে এলে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময়ে অর্থনীতি এগিয়ে নিতে এবং সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন জোহানেস জুট। বাংলাদেশ এবং ভুটানের জন্য বিশ্ব ব্যাংকের নতুন বিভাগীয় পরিচালক জোহানেস জুট সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। আলোচনার সময় জুট বাংলাদেশের প্রতি বিশ্ব ব্যাংকের দৃঢ় সমর্থনের কথা জানান। 2013 থেকে 2015 সাল পর্যন্ত বিশ্ব ব্যাংকের বাংলাদেশ, ভুটান এবং নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে তার পূর্ববর্তী মেয়াদের কথা স্মরণ করে তিনি বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছেন। বিশেষ করে আর্থিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জিং বিষয় মোকাবেলা করতে হচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান চন্দ্র রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন স্কুলগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান। বৈঠকে প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশনাও দিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সে বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। কয়েকটা ক্যাটাগরি করে দিতে হবে। যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন, অভিজ্ঞ, তারা প্রাধান্য পাবেন। এর পাশাপাশি তরুণদেরও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুযোগ দিতে হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। সরকারি কর্ম কমিশনের সঙ্গে সমন্বয় করে অতি দ্রুতই বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশনা দেন তিনি। এর পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাজধানীর মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার হয়েছে। গেল রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া থেকে তাকে গ্রেফতার করে র্যাব জানায়, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান চালিয়ে ইউনিয়নের বালিয়া গ্রামে নান্নুর মামার বাড়ির পাশের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। সে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার 6 নম্বর আসামি। ইট এবং সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে ব্যবসায়ী সোহাগের মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন হলেন নান্নু। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হলো। গেল বুধবার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়। এর পরের দিনই এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে কোতোয়ালি থানায় 19 জনের নামে মামলা করেন নিহতের বোন। চলতি বছরের 6 মাসে খুন হয়েছে 1930 জন, প্রতিদিন গড়ে 11 জন। নারী এবং শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে প্রায় 12,000। এর মধ্যে ধর্ষণই আছে 2,744টি। যদিও সরকার বলছে অন্য বছরের তুলনায় অপরাধ বাড়েনি। এত সহিংসতার জন্য রাজনৈতিক অস্থিরতা এবং আইনের প্রয়োগ না থাকাকেই দায়ী করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান।
গেল 9 জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। দোকান থেকে টেনে নিয়ে হেলমেট দিয়ে প্রথমে মাথায় আঘাত করে, পরে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা হয়। এ ঘটনা নিয়ে দেশ জুড়ে তোলপাড়। রোববার সিলেটের কাজির বাজারের পাশের একটি চায়ের দোকানে কর্মচারী রুমন নিহত হন। চা দিতে দেরি হওয়ায় কথা কাটাকাটি নিয়ে রুমনকে ছুরি মেরে হত্যা করা হয়। আর সোমবার ময়মনসিংহের ভালুকায় মা ও 2 সন্তানকে গলা কেটে বাসার ভেতরেই হত্যা করে রেখে যায় দুর্বৃত্তরা। ঢাকা শহরে প্রতিদিনই পাওয়া যাচ্ছে বিভিন্ন আবাসিক এলাকায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ। এছাড়া খালে, নদীতে, সড়কের পাশে মিলছে মানুষের মরদেহ। কিছু ঘটনায় কেউ কেউ গ্রেফতার হলেও বেশিরভাগ হত্যাকাণ্ড থেকে যাচ্ছে আলোচনার বাইরে। হচ্ছে না তদন্ত, নেই মামলার অগ্রগতিও। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 7 মাস ধরে প্রতিদিন গড়ে খুন হচ্ছে 11 জন। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 1930 জন। জানুয়ারিতে 294, ফেব্রুয়ারিতে 300, মার্চে 316, জুনে সর্বোচ্চ 334 জন খুনের শিকার হয়েছেন। প্রতি মাসে মহামারীর আকার ধারণ করছে হত্যাকাণ্ড। দেশের সব থানায় মামলার সংখ্যা থেকে এই চিত্র ফুটে উঠেছে। সবচেয়ে বেশি খুন হচ্ছে ঢাকা মহানগরে, এরপরেই চট্টগ্রাম অঞ্চলে বেশি খুনের ঘটনা ঘটছে। এছাড়া কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণ করে বিবস্ত্র করার দৃশ্য তোলপাড় হয় দেশ জুড়ে। 6 মাসে সারা দেশে 11,008টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে প্রায় 3,000 ধর্ষণের ঘটনাও রয়েছে। দেশে হত্যাকাণ্ড কেন বাড়ছে, নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি আর রাজনৈতিক অস্থিরতায় হত্যাকাণ্ড বাড়ছে। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেইখানে পরমত সহিষ্ণুতার কোনো জায়গা নেই। একে অন্যের রাজনৈতিকদের প্রতি সহনশীল শ্রদ্ধাবোধ প্রদর্শন, এটা আমাদের কালচারে গড়ে ওঠে নাই। ফলে আপনি এই হত্যাকাণ্ডগুলোর অনেকগুলোর পেছনে দেখবেন যে রাজনৈতিক কারণ আছে। এই অস্থিরতা কিছুটা রোধ করা যায় যখন মানুষের আইনের শাসন থাকে, কিন্তু বাংলাদেশে তো আইনের শাসনের ঘাটতি আছে প্রচণ্ড রকমের। সেখানে ন্যায় বিচার, সুবিচার, সেটারও ঘাটতি আছে। আমরা তো একটা অন্তর্বর্তীকালীন অবস্থার মধ্যে আছি, সেইটার মধ্যে এই অন্তর্বর্তী পরিস্থিতির সুযোগ নিয়ে এটার প্রবণতাটা অনেক বেশি বেড়ে গেছে। সমাজে হানাহানি বেড়ে যাচ্ছে, মানুষ সহিংস হয়ে উঠছে। এত সংঘাত বাড়ছে কেন, এমন প্রশ্নের জবাবে মনোবিজ্ঞানী অধ্যাপক মেহজাবিন হক বলেন, অপরাধকে রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করায় মানুষ দিন দিন হিংস্র হচ্ছে। যখন তারা দেখবে যে ভালো কাজে পুরস্কৃত হচ্ছে না, বরং মন্দ কাজের প্রতি মানুষের আকর্ষণ বেশি। কেন আকর্ষণ বেশি? কারণ মন্দ কাজ করে দেখা যাচ্ছে তাকে সবাই হুজুর হুজুর করছে, তাকে ভয় পাচ্ছে, সে আরেকজনের জিনিস কেড়ে নিচ্ছে, কিন্তু কেউ প্রতিবাদ করছে না। যে কোনো অস্থির সময় দেখা যায় যে মানুষের মধ্যে যে কুপ্রবৃত্তিগুলো থাকে, ওগুলি বের হয়ে আসার সুযোগ পায় বেশি। মানুষের শুভ জায়গাগুলো, শুভ যে মানবিক গুণাবলীগুলো আছে, এগুলিকে বের করে আনার উপর জোর দেয়। এদিকে বিগত বছরের তুলনায় অপরাধ বেড়েছে এমন দাবির সঙ্গে একমত নয় সরকার। 2020 সাল থেকে 2025 সালের জুন পর্যন্ত পরিসংখ্যানও তুলে ধরেছে সরকার। সেখানে দেখা যায় 2020 সালের 6 মাসে খুন হয়েছে 3,539 জন, আর 2024 সালের 6 মাসে খুন হয়েছে 4,114 জন। জাহিদ হাসান, এখন, ঢাকা। রক্তের দাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাত আর দেয়ালে যে ইতিহাস লেখা হয় তার আজ 1 বছর। 24-এর এই দিনে ছাত্রলীগের হামলার শিকার হয় কয়েকশো শিক্ষার্থী। রণক্ষেত্রে পরিণত হয় হলপাড়া, ভিসি চত্বর সহ আশেপাশের এলাকাগুলো। জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণ থেকে ফিরে আসে কেউ কেউ। তবে সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে ছাত্রলীগ মুক্ত করা হয়। দেখুন সিফাত শাহরের বিশেষ প্রতিবেদন। দিক বিদিক ছোটাছুটি, রক্ত, অসহায়ত্ব আর অপমান। 15 জুলাই 2024। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়, যা আগে প্রত্যক্ষ করেনি কখনো।
সেদিন বিকেলে ভিসি চত্বরে লাল বাস নয়, যেন অপেক্ষায় ছিল জলাতঙ্ক। ছোপ ছোপ রক্তের দাগ দিয়ে ফুটপাতাল দেয়ালে লেখা হয় নয়া ইতিহাস। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? রাজাকার ট্যাগিংয়ের উত্তরে আগের রাতে ফুঁসে ওঠা বিক্ষোভে কেঁপে ওঠে স্বৈরশাসকের মসনদ। উত্তাপ ছড়ানো রাত শেষে তাই সকালটা ছিল থমথমে। দুপুরে ডাকা দুই পক্ষের কর্মসূচি ঘিরে হঠাৎই বাধে হট্টগোল। খবর আসে হলগুলোতে আটকে রাখা হয় আন্দোলনের পক্ষের শিক্ষার্থীদের। তাদের ছাড়াতে গিয়ে প্রথম উত্তেজনা ছড়ায় হলপাড়ায়। ইট পাটকেল নিক্ষেপ আর লাঠির লড়াই নৃশংসতায় রূপ নেয় তৎকালীন ছাত্রলীগের নগ্ন হামলায়। ভিসি চত্বর, মল চত্বর ও হলপাড়ায় আহত হয় শতাধিক শিক্ষার্থী। সেদিন জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে ফিরে আসেন সলিমুল্লাহ হলের রায়হান। আমার মাথায় 9টা সেলাই লেগেছে, হ্যাঁ, মাথা ইন্টারনাল ভিতরে যে ভেইন কেটে গেছে সেখানে সেলাই লেগেছে। আর মাথায় এই দিকে সেলাই করতে পারে না, এগুলো থেত লেগেছে, হ্যাঁ, জাস্ট ব্যান্ডেজ করে দিয়েছে, আলাদা আলাদা 3টা ব্যান্ডেজ ছিল। আমরা তো নারীদের প্রতি একটু সংবেদনশীলতাটা দেখাই, ছাত্রলীগ এই ন্যূনতম মানবিকতাটা সংবেদনশীলতাটা দেখাই নাই নারীদের প্রতিও। তো আমি ওদেরকে আসলে সেভ করার চেষ্টা করছিলাম, যার জন্য ওরা আমাকে আরো বেশি টার্গেট করে। বাদ যায়নি নারী শিক্ষার্থীরাও। নিজ ক্যাম্পাসে বহিরাগতদের এমন হামলা নারীর মর্যাদা ও জাগরণের সামনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে এখনও। ছাত্রলীগের নৃশংসতা থেকে বেঁচে ফেরা সানজিদা তরুণীর চোখের নিচের ক্ষত যেন মোছার নয়। ওরা আমাদেরকে লক্ষ্য করে ইট ফিকতেছিল। একটা ইট এসে আমার মুখের উপর পড়ে, যেটা হচ্ছে আমার চোখের নিচটাতে লাগে। আমার চোখের একটা চশমার কাঁচ ভেঙে যায়, গভীর একটা ক্ষত হয়ে যায় ওই জায়গাটা থেকে। তো আমি নিজের হাত তুলে যে নিজের মুখটা প্রোটেক্ট করব, ওইটুকু জায়গা ছিল না, কারণ অল্প জায়গার মধ্যে ওরা হচ্ছে আমাদেরকে আটকে রেখেছিল। আমার সামনে দুটো মেয়েকে ওরা হচ্ছে লাঠি দিয়ে মারছে এবং জিজ্ঞেস করছে, আর কোনোদিন তোর আন্দোলনে আসবে, আর কোনোদিন আসবে? মহানগরের ছাত্রলীগের গুন্ডাগুলো এনে, বহিরাগত এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হামলাটা করে এবং আমিও তার মধ্যে একজন আহত। এবং আমার তখনকার অনুভূতি ছিল যে হয়তো আজকেই আমাদের শেষ দিন। উত্তরপাড়ার হলগুলোতে ছাত্রলীগের হামলার পর প্রথম তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে এই শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা। এবং এই হল গেটেই ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে 4 থেকে 5 ঘন্টা সংঘর্ষ চলে আন্দোলনকারীদের। পরবর্তীতে এই হল দখলে নেয় আন্দোলনকারীরা এবং বলা হয় এই শহীদুল্লাহ হল থেকেই প্রথম ছাত্রলীগকে বিতাড়িত করা হয়। ছাত্রলীগকে 15ই জুলাই এই হল থেকে বিতাড়িত করার পরে অন্য হলও আমাদের সাথে হইতেছে একত্রতা প্রকাশ করে এবং অন্য হলের যত ছাত্রলীগ নেতা এবং হইতেছে তাদের কর্মী আছে সব রুম ভেঙে তাদেরকে বের করে দেয়। ওনাদের সাথে যারা ছাত্রলীগ করতো, আমাদের হলের যে ভাইয়েরা ছিল, তাদের পর্যন্ত ওরা আক্রমণ করছে। তো এরপরে তো আর ওদের পাশে থাকা আমাদের কোনো প্রশ্নই আসে না। আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পুনরায় হামলার শিকার হয়। এমন নৃশংসতার খবর ছড়িয়ে পড়লে হলগুলোতে ওঠে নবজোয়ার। ছাত্রলীগের অনেকেই পদত্যাগ করে যোগ দেন আন্দোলনকারীদের সাথে। আমার রুমমেট তো ওই দিনেই হচ্ছে পা ভাঙছিল টিএসসিতে, ছাত্রলীগ থেকে পদত্যাগ করছিল, এই কারণে ওরা থানায় নিয়ে গেছে। জেলে ছিল প্রায় 7-8 দিন। যারা আমরা বড় ভাই হিসেবে ওই সম্মানটুকু দিলাম, সেই আমাদের আমাদের লাঠিচার্জ করছে বা আমাদের উপরে হামলা করছে। তো ট্রিটমেন্ট চলা অবস্থায় আমাদেরকে যে সকল ডাক্তাররা আমাদের চিকিৎসা দিয়েছিল, তাদের উপরে কিন্তু সন্ত্রাসী ছাত্রলীগ তাদের উপরে হামলা চালায় এবং আমাদের আহত শিক্ষার্থীদের উপরে হামলা চালায়। যুদ্ধ বিধ্বস্ত এলাকাতেও হচ্ছে হসপিটালে রোগীদের উপর হামলা করা হয় না, কিন্তু আমরা দেখলাম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়েছে সেই সকল শিক্ষার্থীদেরকে ঢাকা মেডিকেলে ছাত্রলীগের সন্ত্রাসীরা পুনরায় হামলা করে একটি নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। সাধারণ শিক্ষার্থী থেকে রাজনৈতিক কর্মী, নয়া বন্দোবস্তে এমন পুনরাবৃত্তি চায় না কেউই। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। কে কাকে লাল কার্ড দেখাবে জনগণই সেই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বলেন, বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, বরং অন্যায়ের বিচার চায়। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে কর্মসূচির ভেন্যু পরিদর্শন শেষে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা আছে, ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার
আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ষড়যন্ত্র ছিন্ন করে গণতন্ত্র পুনরুদ্ধার লড়াই বিএনপি চালিয়ে যাবে। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। এটি জাতির অর্জন, এটি সবার সম্মিলিত অর্জন। সেটিই যাতে ওই দিনের আলোচ্য বিষয় হবে এবং সেই দিন ওটা আমরা ইনশাআল্লাহ যাতে সবার জাতির সামনে তুলে ধরতে পারি, যেটি আমাদের সামগ্রিক ঐক্যবদ্ধ অর্জন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় 14তম দিনের বৈঠক চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, এই যে একের পর এক বৈঠকের পরও মৌলিক অনেকগুলো ইস্যুতে এখনও ঐকমত্য হওয়া যাচ্ছে না, কাল আশাবাদ জানিয়ে আজই আবার ব্যর্থ হওয়ার শঙ্কার কথাই বা বলা হচ্ছে কেন? এই বিষয়ে কী তথ্য আছে আপনার কাছে, জানাবেন। রোশন, বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে ইতিমধ্যে, কিন্তু মৌলিক ইস্যু বিশেষ করে সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতি কিভাবে নির্বাচন হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনো ঐকমত্যে আসা যায়নি। বিশেষ করে আমি যদি বলি আজকে যে বৈঠকটি হচ্ছে সেটি হচ্ছে উচ্চকক্ষ গঠন। এই উচ্চকক্ষ নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মতামত রয়েছে, সবাই চায় উচ্চকক্ষ গঠন হোক, নিম্নকক্ষের পাশাপাশি উচ্চকক্ষ থাকবে, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হোক। কিন্তু এখানে যে বিষয়টি নিয়ে আপত্তি রয়েছে সেখানে আসলে উচ্চকক্ষ গঠনটা হবে কিভাবে। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল তারা একমত পোষণ করছে। এছাড়া ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে সেটির সঙ্গে জামাত ইসলামী, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল অর্থাৎ 3 ভাগের 2 ভাগ দলই ঐকমত্য কমিশনের সঙ্গে একমত। এ নিয়ে কিন্তু কয়েক দফা বৈঠক হয়েছে, এর আগেও বৈঠক হয়েছে, গতকালকেও বৈঠক হয়েছে এবং আজকেও একই ইস্যু নিয়ে বৈঠক হচ্ছে। এখানে যেটি হচ্ছে ঐকমত্য কমিশনের প্রস্তাব সেটি হচ্ছে যে সারা দেশের প্রাপ্ত ভোটের আলোকেই উচ্চকক্ষ গঠন হবে, কিন্তু বিএনপি বলে যে নিম্নকক্ষে যে সব সংসদ সদস্য নির্বাচিত হবে সেই নিম্নকক্ষের সদস্যদের আলোকেই উচ্চকক্ষ গঠন হবে। এই নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। আজকে বিএনপি জামাত কথা বলেনি, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল কথা বলেছে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, যদি নিম্নকক্ষের ভিত্তিতেই উচ্চকক্ষ গঠন হয় তাহলে নিম্নকক্ষের আরেকটি রেপ্লিকা হবে, এটির আসলে কোনো প্রয়োজন নেই শুধু একটি শোভাবর্ধন প্রতিষ্ঠান ছাড়া। এজন্য তাদের প্রস্তাব এবং ঐকমত্য কমিশনের প্রস্তাব যে সারা দেশের প্রাপ্ত ভোটের আলোকে উচ্চকক্ষ গঠন হবে। কিন্তু উচ্চকক্ষের এখন যে বিতর্কটা তৈরি হচ্ছে যে উচ্চকক্ষের কাজ কি হবে এবং সংবিধান, উচ্চকক্ষে মূলত যে প্রস্তাবনায় আছে যে উচ্চকক্ষের সংবিধান সংশোধনের ক্ষেত্রে নিম্নকক্ষে যে বিষয়ে সিদ্ধান্ত নেবে, বিল পাস হবে, সেটি আসলে গিয়ে উচ্চকক্ষে যাবে। তারপরে উচ্চকক্ষের সদস্যরা তারা পর্যবেক্ষণ দেবেন, পরামর্শ দেবেন এবং সেটি গিয়ে নিম্নকক্ষে পাস হবে। কিন্তু এক্ষেত্রে যদি উচ্চকক্ষ থেকে ফিরে আসে, অর্থাৎ উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সাথে একমত না হয় তাহলে কি হবে, এবং একই সঙ্গে উচ্চকক্ষের ক্ষেত্রে বিল পাসের ক্ষেত্রে কত শতাংশ, অর্থাৎ সংবিধান বা ঐকমত্য কমিশনের প্রস্তাব হচ্ছে 2/3 ভোটের মাধ্যমেই সেটি পাস হতে হবে আসলে, এবং তারপর গণভোট হবে। এই যে বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে পুঙ্খানুপুঙ্খানু যখন হিসাব করা হচ্ছে তখনই আসলে বিতর্কটা তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারছেনি, তবে ঐকমত্য কমিশন চায় দ্রুত এই বিষয়গুলো নিয়ে একটি সমাধানে আসতে। এই ছিল রওশন এই ঐকমত্য কমিশনের বৈঠক থেকে সবশেষ খবর। ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ খবর জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপের ঘোষণায় অনিশ্চয়তায় পড়েছে তৈরি পোশাক শিল্প। এরই মধ্যে অনেক ক্রেতা প্রতিষ্ঠান ক্রয়াদেশ স্থগিত করেছে। অনেকে আগাম বলে দিয়েছে বাড়তি শুল্কের ভার নেবে না তারা। এতে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি হুমকির মুখে পড়ার শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। বিজিএমইএ বলছে কূটনৈতিক দক্ষতায় সমাধান না হলে বন্ধ হবে অনেক কারখানা, যার প্রভাব পড়বে অর্থনীতিতে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শুলি। এককভাবে যুক্তরাষ্ট্র দেশীয় তৈরি পোশাকের সবচেয়ে বড় রফতানি গন্তব্য। বিদায়ী অর্থ বছরে দেশটিতে প্রায় 8.5 বিলিয়ন বা $878 কোটি পোশাক রফতানি করেছে বাংলাদেশ।
যদিও 1 আগস্ট থেকে বাংলাদেশি রফতানি পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের 35% শুল্ক বাড়ানোর ঘোষণায় নড়ে চড়ে বসেছেন মার্কিন ক্রেতারা। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগের দেয়া ক্রয়াদেশ আপাতত স্থগিত রাখতে বলছেন বেশ কিছু ক্রেতা প্রতিষ্ঠান। কেউ কেউ ইঙ্গিত দিয়েছেন বাড়তি শুল্কের বোঝা বইতে হবে রপ্তানিকারককে, যা এই শিল্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। উচ্চ শুল্ক বহাল থাকলে অর্ডার বাতিল কিংবা পোশাকের মূল্য কমিয়ে দেবে ক্রেতা, এমন শঙ্কায় ভুগছেন রপ্তানিকারকরা। এখনকার মার্কেটিংটা বায়াররা যে অর্ডারগুলো প্লেস করছে তারা একটা কন্ডিশন দিয়ে প্লেস করছিল যে ট্যারিফ ইস্যুর উপরে অনেক কিছু নির্ভর করে। তারা বলছে ঠিক আছে আমি অর্ডারটা দিচ্ছি, কিন্তু ইউএস ট্যারিফটার ডিসিশন কি হয় ওটা যদি তোমাদের ফেভারে না থাকে তখন তোমাদেরকে এটা ক্যারি করতে হবে। তখন এটা ক্যারি করার সামর্থ্য তো আসলে সেক্টরের নেই, কারণ আমরা তো আসলে অ্যাফোর্ড করতে পারবো না। যে মালগুলো আমাদের প্রোডাকশন হাউসে আছে বা যেগুলো আমরা নেক্সট মান্থে শিপমেন্ট করব বা আপকামিং যে শিপমেন্ট করব সেগুলোর উপর হয়তো বায়াররা নতুন করে চিন্তা করবে বা অর্ডার ক্যান্সেলেশন একটা ইস্যু আছে। হ্যাঁ, ওভারঅল যে ব্যাপারটা হচ্ছে টেরিফটা তো অ্যাকচুয়ালি জনগণের উপর পড়বে, যারা এন্ড ইউজার যারা ক্রয় করবে তাদের উপরই তো পড়বে। এখন তাদের উপর যখন পড়বে আলটিমেটলি বাইং ক্যাপাসিটিটা অনেক কমে যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে 15 থেকে সর্বোচ্চ 32% শুল্ক দিতে হয়। নতুন ঘোষণা কার্যকর হলে গড়ে শুল্ক দাঁড়াবে 51%। ব্যবসায়ীরা বলছেন বর্ধিত শুল্ক হার বহনের সক্ষমতা নেই রফতানিকারকদের। এটি কার্যকর হলে বিপর্যয়ের মুখে পড়বে তৈরি পোশাক খাত। স্বাভাবিকভাবেই কম মূল্যের বাজারে ঝুঁকবে ক্রেতা, ফলে বন্ধ হয়ে যাবে যুক্তরাষ্ট্র নির্ভর অনেক তৈরি পোশাক কারখানা। চট্টগ্রাম থেকে মার্কিন বাজারের 60% পোশাক রফতানি হওয়ায় বেশি বিপদে পড়বেন এখানকার উদ্যোক্তারা। এই যে অর্ডারগুলো রানিং আছে আমরা ভয়ে আছি সবচেয়ে বেশি। আমার বায়ার যদি কালকে বলে আমার বাড়তি ডিউটিগুলো তোমাকে পেমেন্ট করতে হবে, না হলে আমার গুডস আমি নিব না, সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য পুরাটা লায়াবিলিটি হয়ে ওই ফ্যাক্টরি কলাপস হয়ে যাবে। এবং এত শ্রমিক নিয়ে যদি কোনো ফ্যাক্টরি বন্ধ হয় তাহলে যাবে কোথায়? এবং এটা যদি না কমায়, আমি ফিউচারের কথা বলছি না, রানিং যারা আমরা যে রানিং অর্ডারগুলো আছে এগুলো নিয়ে সবাই কিন্তু মুখ থুবড়ে পড়বে। যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে মার্কিন বাজারে শুল্ক হারে সমতা রাখতে সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। কনসিকুয়েন্স যদি এটা অক্ষুণ্ণ থাকে তাহলে বাংলাদেশের বর্তমান যে প্রায় 9 বিলিয়ন ডলারের যে বিজনেস আমেরিকাতে আছে এটা 3 বিলিয়নের মধ্যে চলে আসবে। যারা আমরা আমেরিকান মার্কেটে ব্যবসা করি হুট করে আমরা কিন্তু নতুন বাজারে প্রবেশ করার কোনো অপশান নাই। বিজনেস একটা নেগোসিয়েশন, ফেলোশিপ এবং অনেক দিনের একটা বিজনেস ফ্রেন্ডলি থাকে। তবে এইটুকু বলতে চাই যে সরকার যে কোনো কিছুর বিনিময়ে লাইক অন্যান্য কান্ট্রি যেভাবে এগিয়ে আসছে সেভাবে বিনিময়ে যদি আমেরিকান সরকারের সাথে যদি একটা সুরাহা করে তাহলে আমরা মনে করছি যে আমাদের এই যে ট্যারিফটা অন্য দেশের সাথে সমতা আসবে। বিশ্ব বাজারে বর্তমানে দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। তবে প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনাম ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক ও ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক হার কম হওয়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। কখনো গ্যাস সংকট, কখনো আবার যান্ত্রিক ত্রুটি। চালু হওয়ার পর থেকেই এমন নানা অজুহাতে প্রায় ইউরিয়া উৎপাদন বন্ধ থাকে সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানায়। গেল প্রায় 5 মাস ধরে বন্ধ থাকায় আর্থিক ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটির। যদিও কারখানা সংশ্লিষ্টরা বলছেন পরিচালন সীমাবদ্ধতার কারণেই বারবার এমনটা হচ্ছে। সেলিম মিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন গোলজার আহমেদ। দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা। তবে দীর্ঘদিন ধরে এখানে থমকে আছে উৎপাদন। গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে 2024 সালের মার্চ থেকে 3 দফায় কারখানা বন্ধ ছিল 125 দিন। আর চলতি বছরে 12 মার্চ থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে উৎপাদন। কারখানা বন্ধ থাকায় 1100 টন ইউরিয়া সার উৎপাদন সক্ষমতার এ কারখানায় দৈনিক গড়ে ক্ষতি হচ্ছে প্রায় 2.5 কোটি টাকা। 3 দফা উৎপাদন বন্ধ থাকায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 500 কোটি টাকারও বেশি। সার উৎপাদন বন্ধ থাকায় ইউরিয়া ও অ্যামোনিয়া সংকট বেড়েই চলেছে। ফলে
আমদানি করা সার কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে ব্যবসায়ীদের। উৎপাদন বন্ধের পেছনে হিমাগারের তরল অ্যামোনিয়ারও সংকটকে অন্যতম কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। আমরা ব্যবসায়ী বলতে ক্ষতিগ্রস্ত হয়ে খেতে, আমরা টাইম মতো মালটা না পাই, তাহলে আমরা অর্থনৈতিক দিক দিয়ে হোক সব দিক দিয়ে তো আমরা ক্ষতিগ্রস্ত। ইদানিংকালে গ্যাসের সংকটের কারণে বেশ কিছু ইউরিয়া কারখানা আমাদের বন্ধ রয়েছে। 1 টন ইউরিয়া সার বাইরে থেকে আনতে গেলে আমরা ডলার হিসাবে আনতে হয়, আর আমাদের এখান থেকে ধরেন যদি প্রোডাকশন হয় তা আমাদের অনেক কম। যদিও কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক বলছেন, উৎপাদন স্বাভাবিক না থাকার পেছনে গ্যাস সংকট, আমলাতান্ত্রিক জটিলতা আর দক্ষ জনবলের অভাব অন্যতম কারণ। তবে আগামী সেপ্টেম্বরের মধ্যেই ফের উৎপাদনে যাওয়ার আশ্বাস এই কর্মকর্তার। এটা বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা আছে, ক্রয় প্রক্রিয়া আছে, শিডিউলমেন্ট আছে, ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের আছে, তারপরে আপনার নো হাওয়ের অভাব আছে, দক্ষ জনবলের অভাব আছে, ভেরিয়াস রিজন। এখন কেন নাই এর জবাব তো দেওয়ার এখতিয়ারও আমার না, আর এটা আমারও বিষয় না, কারণ আমি আদার ব্যাপারে জাহাজের খবর তো আমি দিতে পারবো না, এটা আমার রাষ্ট্রীয় পলিসি, রাষ্ট্রীয় অনেক সীমাবদ্ধতা আছে। 2016 সালে যাত্রা শুরু করে ফেঞ্চুগঞ্জের আধুনিক এ কারখানাটি ব্যয় হয়েছিল প্রায় 5.5 কোটি টাকা। প্রতিদিন 1760 টন ইউরিয়া ও 1000 টন অ্যামোনিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও বেশিরভাগ সময়ই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি প্রতিষ্ঠানটি। উৎপাদনে আসার পর থেকে সিলেটের এই শাহজালাল সার কারখানাটি একের পর এক কারিগরি এবং পরিচালনাজনিত ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ফলে সরকার যেমন একদিকে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি অন্যদিকে কৃষি খাতে সার সরবরাহে দেখা দিচ্ছে ঘাটতি। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর রক্ষণাবেক্ষণের দুর্বলতাই এর প্রধান কারণ। গুলজার আহমেদ, এখন ফেঞ্চুগঞ্জ, সিলেট। রাজধানীর বর্ষা মানেই বৈচিত্র্যময় নাগরিক অনুভব। কদম ফুলের ঘ্রাণ, ভেজা ফুটপাত, প্রেম আর স্বপ্নময়তা নিয়ে যাপিত জীবনে কাব্যিক অনুভব জাগায় এই ঋতু। রোমান্টিকতা আর জীবন বাস্তবতার দ্বৈরথে বর্ষাকে প্রেম এবং সংগ্রামের এক অনুপম চিত্রই। বর্ষণমুখর দিনে নগরীর গলিখুপচি থেকে রাজপথের পাহাড়ি গল্পই তুলে ধরছেন আতিক মেজবা লগ্ন। ক্যামেরায় ছিলেন জামাল খান। এ শহরে বর্ষা মানেই ডাকঘর করা চিঠিতে এক নতুন প্রেমের নিমন্ত্রণ। ভিজে ফুটপাথের স্বপ্নঘেরা এই নগরীর স্নিগ্ধ স্পর্শে বিলাসিতা সংগ্রাম সমান্তরালে হাঁটে কাকতলীয় অথচ অনিবার্য সত্য হয়ে। নাগরিক কোলাহলের শহরে বর্ষা আসে কদম ফুলের ঘ্রাণ মেখে। অবিরাম জলধারায় বাঁধভাঙ্গা উল্লাসে ফোঁটা ফোঁটা বৃষ্টি আর সোদামাটির গন্ধে মাতে নাগরিক মন। ছান্দসিক উচ্চারণে জীবনকাথাকে তুলে ধরে কবিকণ্ঠ। বৃষ্টি জানে বৃষ্টির কত কথা, আমরা কেবল হারিয়ে যাই, থাকে মনের ব্যথা। শুধু কি কবিতা, আবেগের আরতি, সুরের অনুরণন আর স্মৃতির জোয়ারে প্রেয়সীর অধরা মনকে খুঁজে সুরেলা মন। লাজুক আকাশের আবেগী কান্নায় মেঘের ঘোমটা ভিজে ওঠে, আর সেই সুরে ফিসফিসিয়ে বাঁধা পড়ে গান। আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝরো ঝরো মুখর বাদর দিনে। শিল্পী মনের সরল স্বীকারোক্তিতেও সেই বর্ষা বন্দনা। সময়ের অবারিত স্রোতধারায় মূর্ত হয় জীবনের অর্থ। অকপটেই বর্ষা তুলিতে মননের রেখাপাতের কথা বলেন তারা। তো আমার মনে হয় যে বৃষ্টির ওই পাওয়ারটুকু আছে যে একটা মানুষকে ডাইভার্ট করে নিয়ে যায়, তার দিকে আকৃষ্ট করতে বাধ্য করে। স্পেসিফিক কারণে মানুষের বৃষ্টি পছন্দ হতে পারে, বিভিন্ন কারণেই হয়। কেউ কাউকে প্রিয়জনকে মিস করার একটা ব্যাপার থাকে মানুষের, বিরহ বিচ্ছেদ, এই ব্যাপারগুলোই বিষণ্ণতার ক্ষেত্রে প্রথমে আসে। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে কেবল বৃষ্টির ধারা, বর্ষা মানুষকে নতুন রূপে নতুন করে সাজায়। এ কেবল প্রকৃতির বিষয় নয়, এ মানুষের মনের ভেতরে এক অসাধারণ সৃষ্টি করে, অসাধারণ অপরূপ, অসাধারণ ধারণা, অসাধারণ বোধ তৈরি করে। নান্দনিকতার চর্চায় প্রেম বিরহ আর যাপিত জীবনে বেঁচে থাকার চালিকা শক্তি হয়ে ওঠে বর্ষা। স্বজন, প্রিয়জন ও সঙ্গীর সাথে অবসাদ যাপনে বর্ষা হয়ে ওঠে সেরা আগ্রহ। গত 2-3 দিন বেশ বৃষ্টি হয়েছে, কিন্তু ওর অফিস থাকার কারণে আমরা একদমই বের হতে পারি নাই।
তো আজকে ভাবলাম যে ছুটির দিন যেহেতু আমরা বৃষ্টিতে ভিজবো, এজন্যই বের হওয়া। গ্রীষ্মের এই প্রচণ্ড তাপদাহের পরে মানুষ যখন একটা দুঃখ, ক্লান্ত, মুমূর্ষ প্রকৃতির মাঝে থেকে থেকে নিজের জীবন বিষাদ করে ফেলে, ঠিক ওই মুহূর্তে বর্ষা তার সজীবতা নিয়ে, তার সমস্ত রং নিয়ে প্রকৃতির মাঝে একটা নতুন রূপের খেলা সৃষ্টি করে। শহরের ক্যানভাসে বর্ষার আঁকিবুকিতে স্থান পায় সংগ্রামের দৃশ্যপট। বৃষ্টি থামলেই ভেজা ডানায় ক্লান্ত পাখিরা বের হয় খাবারের খোঁজে। কাদায় পা ফেলে ক্ষুধার বিরুদ্ধে শুরু হয় এক নীরব যুদ্ধ। সংগ্রামের এই গল্প শুধু পাখিতেই নয়, সামিল হয় নগরীর ছিন্নমূল মানুষ থেকে দিনমজুর সবাই। রিকশার হ্যান্ডেলে জমে থাকা পানির ফোঁটায় যেন জীবনের প্রতিচ্ছবি দেখে চালক। কাদা ভাঙা রাস্তায় ক্লান্ত প্যাডেল সাক্ষ্য দেয় জীবনের সংগ্রামের। ঝড় বৃষ্টির জন্য গাড়িয়ে চালান যায় না, আজকে এক সপ্তাহ ধরেই চলতেছে এরকম টিপ টিপ আর বৃষ্টি, একদম কাপড় চোপড় ভিজা যায় শেষ। ভাড়া ভিত্তাও কম, ভাড়া ভিত্তাও নাই বেশি। হাঁটু পানিতে আটকে যাওয়া দৃশ্য অহরহ। বেঁচে থাকার জন্যই যেন ধৈর্যের লেশ টেনে লম্বা করেই দিনযাপনে কর্মব্যস্ত নগরবাসী। ঘন মেঘে মোড়ানো মহানগরীর বর্ষা শুধু প্রেম বা কবিতাই নয়, বৃষ্টির প্রতিটি কণা কারো কাছে প্রেমের চিঠি, কারোর বা কাছে টিকে থাকার লড়াই। তবুও পার্থিব সব জরা ও ক্লান্তিকে ভুলে এই বর্ষাই এনে দেয় এক নবজীবনের উদ্যম। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। ভারী বর্ষণ আর উজানের ঢলে বছর বছর তলিয়ে যাচ্ছে ফেনীর বিস্তীর্ণ এলাকা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট আরও বেড়েছে। এ অবস্থায় মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর তীর রক্ষা বাঁধের দাবিতে মানববন্ধন এবং গণজামায়াত করছে বন্যা দুর্গতরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে পরশুরাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, জানাবেন যে মানববন্ধন থেকে বন্যা দুর্গতরা কি কি দাবি তুলেছেন? দর্শন, ফেনীর যে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার যে বন্যা পরিস্থিতি এবং দীর্ঘদিনের মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে পরিত্রাণের জন্য এখানকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু আজকে রাস্তায় নেমে এসছেন। তারা বলছেন ফেনী এবং ফুলগাজী এবং পরশুরামের মানুষের যে দীর্ঘদিনের ভোগান্তি, সেটি কিন্তু একটি টেকসই বাঁধের কারণে। প্রতি বছর বর্ষা এলেই এই যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া বাঁধের যে বাঁধ বিভিন্ন জায়গায় ভাঙে এবং জনপদ প্লাবিত হয় এবং মানুষের হাজার এবং কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে তারা কিন্তু মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পাড়ে কিন্তু একটি টেকসই বাঁধের জন্য দাবি করেছেন। তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের যে অনিয়ম দুর্নীতি এবং প্রভাবশালী মহলে যে অনিয়ম দুর্নীতি, এই অনিয়ম দুর্নীতির কারণে প্রতি বছরই বর্ষা এলে কিন্তু এখানে কিন্তু বাঁধ ভাঙে এবং আবার মানুষ প্লাবিত হয়। স্থানীয়রা বলছেন যে এই স্থানটিতে নদী খনন করে এবং নদী প্রশস্ত করে যদি একটি টেকসই বাঁধ করা যায় তাহলে তারা কিন্তু প্রতি বছরে চিরা মুড়ি সহ যে ত্রাণ সেটি তারা চায় না। তারা চাচ্ছে একটি টেকসই বাঁধ, টেকসই বাঁধটি তাদের সম্পদের এবং তাদের জানমালের রক্ষা করতে পারে। দীর্ঘদিন ধরে যে ভোগান্তি তারা এই বর্ষায় পোহাচ্ছেন সেটি আর তারা পোহাতে পারে না। তারা বলছেন যে তাদের দাবি একটাই, সেটি হচ্ছে একটি শক্তপোক্ত বাঁধ যেটি মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী পাড়ের 122 কিলোমিটার জুড়ে রয়েছে। এই বর্ষায় কিন্তু 40টি স্থানে ভেঙেছে এবং 100 বেশি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। 2024-এর পরে 25-এ আরেকটি বিপর্যয় তৈরি হয়েছে ফেনী জেলায়। এই থেকে উত্তরণের জন্য স্থানীয়রা বাজারে যে মানববন্ধন করেছে, এই মানববন্ধনে কিন্তু 50টির বেশি স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছে এবং স্থানীয়রাও কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তারা যেমনটি বলছেন এই দীর্ঘদিনের যে ভোগান্তি, এই ভোগান্তির স্থান থেকে তারা যে বাঁচতে হলে একটি টেকসই বাঁধ চান, যে বাঁধটি তাদের জানমাল এবং সম্পদের রক্ষা করবে এবং তাদের দীর্ঘদিনের যে ভোগান্তির জীবন সেটি থেকে পরিত্রাণ দিবে। এ ছিল ফেনী পরশুরাম থেকে আমাদের কাছে বন্যা পরিস্থিতি এবং আন্দোলন পরিস্থিতির সর্বশেষ। ফেনীতে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করছে বন্যা দুর্গতরা। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে ফজলি আমের বাগানে দেখা দিয়েছে পোকার আক্রমণ। এরই মধ্যে নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার আম। পোকা দমনে কীটনাশকের ব্যবহার এবং আম নষ্ট হওয়ায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন আম চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার শিবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, পোকার আক্রমণে এখন পর্যন্ত কি পরিমাণ আম নষ্ট হয়েছে, আর এই যে পোকা দমন এবং আম রক্ষার ক্ষেত্রে কৃষি বিভাগের কোনো পদক্ষেপ আপনার চোখে পড়েছে কিনা?
রওশন, সকাল থেকে আমরা অবস্থান করছি ফজলি আমের বাগানে। এখানে এসে আমরা দেখতে পেয়েছি মাছি পোকার কামড়ে প্রায় 30% বা 40% আমই কিন্তু নষ্ট হয়েছে। এই আম নষ্ট হয়ে গাছের নিচে মাটিতে পড়ে আছে। আমরা যদি একটু আশপাশ আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন একদম মাটিতে পড়ে এসব আম নষ্ট হচ্ছে, পচে গলে একদম শেষ হয়ে যাচ্ছে এখানকার বাগান মালিকরা বলছেন গত 1 মাস ধরে টানা বৃষ্টি চলছে। এই বৃষ্টিতে এসব আমে পোকা আক্রমণ দেখা দিয়েছে বা পোকার উপদ্রব দেখা দিয়েছে। এই আমগুলো মূলত পোকা লেগে গেলে কোথাও বিক্রি করা যায় না, এই আমগুলো পচে বাগানেই নষ্ট হয়। এখনও আপনি দেখতে পাচ্ছেন রওশন, বৃষ্টি হচ্ছে, সারাদিনই অন্তত বৃষ্টি লেগে আছে। আজ 10 দিন ধরে বৃষ্টি সেভাবে থামছে না, সেক্ষেত্রে আম চাষিরা লোকসানের মধ্যে পড়ছেন। আপনাকে বলে রাখি রওশন, আম সংশ্লিষ্টরা বলছেন যে এই ফজলি আম একটি ঐতিহ্যবাহী আম, জিআই স্বীকৃতি আম। এই আম মূলত এইভাবে যদি পচে নষ্ট হয় অস্তিত্ব সংকটে পড়বে এই ফজলি আম। কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে এই পোকার আক্রমণ থেকে এই আম রক্ষায় তারা মূলত এখানকার চাষিদের ফুড ব্যাগিং ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু চাষিরা বলছেন ফুড ব্যাগিংয়ের যে দাম সেই ব্যাগিং এই আমে করে মূলত তাদের উৎপাদন খরচ উঠবে না, কারণ একটি ফুড ব্যাগের দাম 5 থেকে 6 টাকা, অথচ এই চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম আজ থেকে 5 দিন আগেও বিক্রি হচ্ছিল 1000-1200 টাকা, এখন 2000 টাকা মন বিক্রি হচ্ছে। তবে এই এখনকার যে আমগুলো এগুলো মূলত 3000-এর বেশি না বিক্রি করতে পারলে চাষিরা উৎপাদন খরচ উঠাতে পারবেন না বলছেন এখানকার চাষিরা বলছেন এখন পর্যন্ত যে বাগানগুলোতে তাদের ফজলি আম ছিল প্রায় 70% আমই নষ্ট হয়েছে, তবে কৃষি বিভাগ এটি দাবি করছে 30%-র কিছু বেশি। রওশন, চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম বাগান থেকে ছিল আমার কাছে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ। এবার আন্তর্জাতিক। ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় মস্কোর ওপর 100% সেকেন্ডারি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইউক্রেনকে অস্ত্র দেওয়ার বিষয়ে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর এই কথা বলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইউক্রেনে ব্যাপক পরিসরে অস্ত্র পাঠাতে যাচ্ছে বলে নিশ্চিত করেন ন্যাটোর প্রধান। তবে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার করল মস্কো। বিস্তারিত জানাচ্ছেন জাহানারা ভুইয়া। ক্ষমতায় বসার আগেই একদিনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আওয়াজ তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড়াই করেছিলেন যুদ্ধ বন্ধে নিজের সক্ষমতা সম্পর্কে। তবে 6 মাস পেরিয়ে গেলেও এখনও বন্ধ হয়নি দুদেশের যুদ্ধ। অবশ্য গেল কয়েক মাস ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে কয়েক দফা আলোচনা করেছেন ট্রাম্প। এত কিছুর পরও চূড়ান্ত কোনো সমাধানে পৌঁছানো যায়নি এখনো। এবার ইউক্রেনে যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 50 দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প। অন্যথায় মস্কোর উপর 100% সেকেন্ডারি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইউক্রেনকে অস্ত্র পাঠানোর ইস্যুতে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকে এই কথা জানান ট্রাম্প। We are very unhappy, I am, with Russia, but we'll discuss that maybe a different day. But we're very, very unhappy with them, and we're going to be doing very severe tariffs if we don't have a deal in 50 days. Tariffs at about 100%. You'd call them secondary tariffs. সে সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন ট্রাম্প। বলেন ফোনে যুদ্ধবিরতির বিষয়ে সন্তোষজনক আলোচনা হওয়ার পরেও ইউক্রেনে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছেন পুতিন। My conversations with them are always very pleasant. They say, "Isn't that a very lovely conversation?" And then the missiles go off that night. I go home, I tell the First Lady, I spoke to Vladimir today. We had a wonderful conversation. She said, "Oh, really? Another city was just hit." পুতিনের কর্মকাণ্ডে হতাশ হয়ে এবার ইউক্রেনের প্রতিরক্ষায় প্যাট্রিয়ট সহ কোটি ডলারের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউরোপও অস্ত্র পাঠাবে ইউক্রেনে, বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাটো প্রধান। So what we will do is work through the NATO systems to make sure that we know what Ukrainians need, so that we can make packages. Of course, in a way, we discussed it this morning with Pete Hegseth at the Pentagon, in a way that, of course, the US will put on its stockpiles necessary to defend this country. That's absolutely clear.
কিয়েভকে অস্ত্র পাঠানোর ইস্যুতে ন্যাটো প্রধানের সঙ্গে বৈঠক করায় ট্রাম্পকে ধন্যবাদ জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। В Україну доволі змістовно. Ми говорили продуктивно. Я вдячний президенту Трампу за готовність підтримувати захист життів наших людей. তবে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার হুমকি প্রত্যাখ্যান করেছে মস্কো। বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের মাধ্যমে পুতিনকে চাপ দিয়ে আলোচনার টেবিলে আনতে চান ট্রাম্প। এছাড়াও এই 50 দিনের আলটিমেটাম যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলেও মনে করছেন অনেকে। In a mutually beneficial way, a teaming up to supply the Ukrainians with the weapons that they need over the longer term. So Putin is going to have to realize over the 50 days or sooner that he's not winning and can't win. And he can't wait us out. That's his only strategy. But his only strategy is try to wait out the Ukrainians or wait out the Europeans or wait out the Americans. Well, এদিকে ট্রাম্পের শত হুঁশিয়ারির মাঝেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সোমবারও দেশটির পূর্বাঞ্চলে 2টি গ্রাম দখলে নেয়ার দাবি করে মস্কো। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শেষ করছে এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মিটফোর্ডে সোহাগ হত্যা মামলায় আরও একজন নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। অভিযুক্ত নান্নু ইটের ব্লক দিয়ে আঘাত করা 4 জনের একজন। গত 6 মাসে প্রতিদিন গড়ে 11 খুন বেড়েছে ধর্ষণ, নির্যাতন, অস্থিরতা এবং আইনের প্রয়োগ না থাকায় দায়ী বলছেন বিশ্লেষকরা। ঐকমত্য প্রতিষ্ঠায় প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি নেই, ব্যর্থ হলে দায় কমিশনের একার নয় বললেন আলী রিয়াজ। উচ্চকক্ষ এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে ফের আলোচনা। 24শে জুলাইয়ের এই দিনে ছাত্রলীগের হামলায় রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভিসি চত্বর সহ ক্যাম্পাস হয়ে ওঠে রণক্ষেত্র। এবং যুক্তরাষ্ট্রের 35% শুল্ক ঘোষণায় পোশাক শিল্পে অনেক ক্রয়াদেশ স্থগিত। বাড়তি করের বোঝা নিতে অনাগ্রহ বিদেশি ক্রেতার। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।